সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় শেয়ারের অধ্যায় হতে সমহারের অঙ্ক, সমহার বিষয়ে আলোচনা করব এবং সেই সমহারের অঙ্ক আমরা একটা করব। গত ক্লাসে আমি সমহার, অধিহার এবং অবহারের সূত্রগুলো দিয়েছিলাম। আশা করি তোমরা সেই সূত্রগুলো দেখেছো। যদি ভালোভাবে দেখে থাকো তাহলে আজকে অঙ্কটি বুঝতে তোমাদের খুব সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমহার, অধিহার, অবহার, আমরা এই অধ্যায় থেকে 3টে অঙ্ক করব, 3টে নিয়মের। আজকে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে সমহারের অঙ্ক। সমহার সম্বন্ধে আমি সেদিন আলোচনা করেছি তোমাদের কাছে। আজকে আমরা সেই সমহারের একটা অঙ্ক বোর্ডে লিখেছি, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। দেশ বাংলা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10,000 টাকা অনুমোদিত মূলধন। 10 লক্ষ, 10 টাকা করে 1 লক্ষ হলে 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন। কোম্পানি 70,000 শেয়ার সমহারে ইস্যুর নিমিত্তে বিজ্ঞাপনের প্রচার করলো। অর্থাৎ অঙ্কটাতে স্পষ্ট করে বলে দিল যেটি সমহারের অঙ্ক। ওকে, 80,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। কত হাজার শেয়ার আবেদন পাইছি আমরা? 80,000। কোম্পানি 70,000 শেয়ার যথাসময় বিলি করছে। আবেদন পেলাম 80,000 আর কোম্পানি বিলি করলো কত? 70,000। তাহলে বাকি থাকলো কত? 10,000। এই 10,000 অতিরিক্ত। তাহলে আমরা অতিরিক্তটা বুঝে গেলাম। 80,000 শেয়ার আবেদন পাওয়া গেল, কোম্পানি বিলি করলো 10,000, তাহলে আরও থাকলো 10,000। এই 10,000-এর চেয়ে অতিরিক্ত 10,000 শেয়ার আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। আমি গত ক্লাসে সূত্র দেওয়ার সময় বলেছিলাম যে ফেরত সংক্রান্ত জাবেদা তখনই আসবে যখন আমাদের অতিরিক্ত থাকবে, এবং অতিরিক্ত থাকার কারণে ফেরত সংক্রান্ত জাবেদা আসবে। আর ফেরত সংক্রান্ত জাবেদা আসলে একটা ব্যাংকের জাবেদা চলে আসবে অতিরিক্ত। সেই ব্যাংকের জাবেদাটা আমরা আজকে শিখব। অর্থাৎ ফেরত থাকলেই আমাদের ব্যাংকের জাবেদা লিখতে হবে। আমি সেদিন তোমাদেরকে সে কথাটা বলেছি। আজকে আমরা এই অঙ্কটারই সলিউশন করেছি। আমরা একটু বোর্ডের দিকে তাকাবো। তার আগে দেখি করণীয় কী চেয়েছে, জাবেদা এবং আর্থিক অবস্থার বিবরণী। এখানে আরও একটা করণীয় আছে, ব্যাংক হিসাব। তো যেহেতু এটা ছোট অঙ্ক, এখানে ব্যাংক হিসাব আমরা ইচ্ছা করলে বের করতে পারবো। যদি চাই আমরা বের করে দেখাবো, না চাইলে আমরা সদস্যের বিয়োগ করলে আমরা পেয়ে যাব। আমরা একটু অঙ্কটার দিকে দেখি, বোর্ডে সমাধানের দিকে। প্রথম আমরা দেশ বাংলা লিমিটেডের জাবেদা করেছি। খেয়াল করে জাবেদা। আমি সবসময় বলেছি সেদিন যে জাবেদা হবে কয়টা? দুইটা জাবেদা হবে। প্রথম জাবেদা দেখো, তোমাদের সূত্রের সঙ্গে মিলাই নাও, একটু বই থাকলে সূত্রের সঙ্গে মিলাই নাও। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব। তোমাদের কাছে যদি বই থাকে একটু খেয়াল করো, বইয়ের বের করে একটা উদাহরণ বের করলে তোমরা বুঝতে পারবে। জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এটা হচ্ছে প্রথম জাবেদা। এটা সবসময় লিখতে হবে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আবেদন কত টাকা করা হয়েছে? কতগুলো আবেদন করছে? 80,000 আবেদন করা হয়েছে। তাহলে 80,000 কয় টাকা করে? 10 টাকা করে। তাহলে 80,000-কে 10 দিয়ে গুণ দিলে আমরা পাবো 8 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করো, আবেদন করা হয়েছে, আবেদন পাওয়া গেছে 80,000। তাহলে প্রতিটা শেয়ার হচ্ছে কয় টাকা করে? প্রতিটি 10 টাকা মূল্যের। প্রতিটি কয় টাকা মূল্যের? 10 টাকা মূল্যের। তা আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 8 লক্ষ টাকা। ঠিক শেয়ার আবেদনও একই অবস্থা, দুটাতে যে হবে, ডেবিটও যা হবে ক্রেডিটও তা হবে। এবার আসি আমরা শেয়ার দ্বিতীয় জাবেদাতে আমরা আসবো। দ্বিতীয় জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে তৃতীয় জাবেদাটা আমাদের ব্যাংকের কথা চলে আসছে। কেন আসলো ব্যাংক? আমি সূত্রেই বলেই দিয়েছি তোমাদেরকে, যদি ফেরত থাকে তা আমাদের একটা জাবেদা বেশি লিখতে হবে, সেটা হচ্ছে ব্যাংক। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো একটা বিষয়, সেটা হচ্ছে যে
যে যখন আমরা ফেরত দিব তখন আমাদের ব্যাংক আসবে। তাহলে দ্বিতীয় জামানত আমরা ব্যাংক লিখেছি, তাহলে দ্বিতীয় জামানত আমাদের বইয়ের দিকে তাকাই একটু আমরা দেখি, তোমাদের কাছাকাছি বই আছে, বইয়ে দেখো দ্বিতীয় জামানত লেখা আছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এই জামানত লিখলাম। এখন আমরা দেখো খেয়াল করি, শেয়ার আবেদন আমাদের পূর্বে পেয়েছি আমরা 80,000 গুণন 10 টাকা, তাহলে হলো 8 লক্ষ। শেয়ার মূলধন তাহলে এখানে এখন কত হলো, যেহেতু আমরা 80,000 শেয়ার আবেদন পাইছি কিন্তু আমাদের যথাসময়ে বিলি করা হয়েছে কত 70,000 শেয়ার, এই 70,000 টাকায় হচ্ছে আমাদের মূলধন। আমরা আবেদন পাওয়া গেছে কত টাকার 80,000-এ, কিন্তু আমরা বিলি করছি কত 70,000, তো এই 70,000 টাকাটাই হবে মূলধন। তাহলে মূলধন 70,000 গুণন 10, তাহলে আমাদের 80 থেকে 10 70 বিয়োগ করলে কত থাকলো আর 10, তো আমরা অতিরিক্ত পেয়ে গেলাম 10,000। তো 10,000 দিকে আমরা যদি 10,000-কে আমরা এই 10,000-কে যদি 10 দিয়ে গুণ করি আমরা পাই 1 লক্ষ। তাহলে দেখো ডেবিট এবং ক্রেডিট দুটাই কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এখানে আমাদের ফেরত কথা আসার কারণে আমাদের ব্যাংকের জামানতটা এন্ট্রি করা হয়েছে। যদি ফেরত কথা না আসতো, সমহারে হলে সম্পূর্ণ সম্পদ যদি শেয়ার আবার যথাসময়ে বিলি করা হয়তো, এরকম হয়তো যে 80,000 শেয়ার আবেদন পাওয়া গেছে এবং 80,000 শেয়ারই বিলি করা হয়েছে। যদি 80,000 আবেদন পাওয়া যায় এবং 80,000-ই বিলি করা হয় তাহলে কি হইতো, তাহলে আমাদের দুটাই সমান হয়ে যেত। কিন্তু এই অঙ্কে দেখা যাচ্ছে 80,000 আবেদন পাওয়া গেছে কিন্তু বিলি করা হয়েছে 70,000, যার জন্য আমাদের অতিরিক্ত ফাংশনটা এখানে এসেছে। আর অতিরিক্ত ফাংশন আসার কারণে আমরা কি করেছি, অতিরিক্ত একটা জাবেদা দিয়েছি, সেটা কি ব্যাংক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই জাবেদার আলোকে একটা আমাদের পরবর্তী যে আমরা আর্থিক অবস্থা বিবরণী করব, এই জাবেদার আলোকে আমরা নিয়ে যাব। এখন এখানে প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের ব্যাংক হিসেবে এখানে তৈরি করতে বলে নাই, অর্থাৎ ব্যাংকের খতিয়ান, তো আমরা ব্যাংকের খতিয়ান আমরা অতিরিক্তটা এমনিতে পাবো, কারণ এখানে ব্যাংক আছে ডেবিট দিকে দেখো 8 লক্ষ, ক্রেডিট দিকে কত আছে, ক্রেডিট দিকে ব্যাংক আছে 10 লক্ষ। তো 8 লক্ষ থেকে 10 লক্ষ যে আমরা বিয়োগ করি, আমি কিন্তু বিয়োগফলটা দেখে দিয়েছি এখানে বোর্ডে দেখো, 8 লক্ষ থেকে 10 লক্ষ বিয়োগ করলে আমরা 1 লক্ষ, আর এখানে হচ্ছে 1 লক্ষ, 8 লক্ষ থেকে 1 লক্ষ বিয়োগ করলে আমরা পাবো 10 লক্ষ। ঠিক আছে, 8 লক্ষ হচ্ছে তোমাদের ব্যাংক হিসাব, ডেবিট দিকে আছে 8 লক্ষ, ঠিক আছে, আর ক্রেডিট দিকে আছে কত, ব্যাংক হিসাব দেখো গুণ করো, দেখে রাখি 1 লক্ষ। তাহলে 8 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে আমরা কত পাবো 7 লক্ষ। তো এই 7 লক্ষটাই হলো আমাদের ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক জমা। অর্থাৎ ব্যাংকের ডেবিট উদ্বৃত্ত, ব্যাংকের ডেবিট দিকে যত টাকা থাকবে, ক্রেডিট দিকে যত টাকা থাকবে, দুটো যদি আমরা বিয়োগ করি তো আমরা ব্যাংক হিসাবটা পেয়ে যাব, পাবো না? তাহলে ডেবিট দিকে যত টাকা থাকে আর ক্রেডিট দিকে যত টাকা থাকে, দুইটা টাকা যদি আমরা বিয়োগ করি, বিয়োগফলটাই হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত। এখানে দেখো আমরা স্পষ্ট পেয়ে গেছি, ডেবিট দিকে আছে 8 লক্ষ আর ক্রেডিট দিকে ব্যাংক একটা পাওয়া গেছে 1 লক্ষ। তো 8 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে আমাদের পাচ্ছি আমরা 7 লক্ষ। এটাই হলো আমাদের সম্পদ, অর্থাৎ আমাদের যে চলতি সম্পদ। এই ব্যাংক জমাকে আবার তোমরা ফার্স্ট পার্টে শিখেছো হয়তো, চলতি সম্পদ বলা হয়। ব্যাংক হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ আমরা নামে লিখেছি ব্যাংক জমা উদ্বৃত্ত, তাহলে আমরা পেলাম 17। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে 7 লক্ষ টাকা আমরা 7 লক্ষ নামিয়েছি, আর তো টাকা নাই ডেবিট দিকে, অর্থাৎ আমাদের সম্পত্তির দিকে আর কোনো টাকা নাই। আমরা এই 7 লক্ষ টাকা নামার পরে দেখো 7 লক্ষ ক্লোজ করে দিয়েছি, অর্থাৎ নিচে 2টা দাঁড়ি দিয়েছি। কেন 2টা দাঁড়ি দিয়েছি, আমাদের হিসাব এখানেই ক্লোজ, হিসাবটা কিন্তু আমাদের এখানেই, হিসাবটা কি এখানেই ক্লোজ। এই হিসাবটা ক্লোজ করার কারণে এটাই, এই হিসাবটা মোট সম্পদ এখানে আমাদের অলরেডি বের হয়ে গেল। এখানে আমাদের কোনো মোট সম্পদ আর নাই। মোট সম্পদ সাধারণত ব্যাংক জমার ক্ষেত্রে মোট সম্পদ বেশিরভাগ এটাই থাকে। যদি আমরা অবহারে অঙ্ক করি তখন একটা সম্পদ আসবে, তো আমরা ওই অঙ্কে যাবো না আজকে। এবার আসি শেয়ার হোল্ডার সত্ত্ব ও দায়সমূহ, অর্থাৎ যে শেয়ার হোল্ডার আমাদের অঙ্কটা এবং যাদের জন্য আমরা অঙ্কটা করছি শেয়ারের অঙ্ক, সেই শেয়ার হোল্ডারদের সত্ত্ব অর্থাৎ মালিকানা সত্ত্ব যদি থাকে এবং তাদের যদি দায় থাকে সেটা আমরা লিখব এখানে। তাহলে প্রথমে দেখো খেয়াল করে একটু বোর্ডের দিকে, আমরা লিখেছি শেয়ার মূলধন। শেয়ার মূলধন দেখো, শেয়ার মূলধন কয়টা লেখা হয়েছে, অনুমিত মূলধন লেখা হয়েছে, ইস্যুকৃত মূলধন লেখা হয়েছে, বিলিখিত আদায়কৃত মূলধন লেখা হয়েছে। এখানেই কোটেশনটা, অর্থাৎ শেয়ার মূলধন যখন আমরা লিখবো তখন প্রথমে লিখবো আমরা অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন আমরা অঙ্কে দেওয়া আছে, খেয়াল করি বলা হয়েছে এখানে প্রতি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন। তাহলে আমরা অনুমোদিত মূলধন প্রথমে পেয়ে গেছি। প্রথম লাইনে দেখো অনুমোদিত মূলধন দেওয়া আছে, প্রথম লাইনে দেখো অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনে আমরা 2 দাঁড়ি দিয়েছি নিচে। 2 দাঁড়ি দেওয়ার অর্থ হচ্ছে এটা হিসাব এখানে ক্লোজ, এখানে থেকে শেষ, এই হিসাবটা আর আসবে না। এবার আসি আমরা ইস্যুকৃত মূলধনে। ইস্যুকৃত মূলধন আছে কি আছে, 10 টাকা করে। দেখো কতগুলো ইস্যু করছি আমরা, 80,000 শেয়ারের মধ্যে 70,000 শেয়ার যথেষ্ট বিলি করছি, যেটা বিলি করছি সেটাই ইস্যু। তাহলে বিলি করছি কত 70,000, এই জন্য 10 টাকা মূল্যের এখানে হয়েছে 70,000। আমরা কিন্তু আর
1 লক্ষ দিয়ে গুণ করি নাই। এখানে ছিল 1 লক্ষ, পরে সেটা হয়ে গেছে 70,000। যদি 70,000 ইস্যু করা আছে, লেখা আছে 70,000 শেয়ার ইস্যু করছি, তাহলে ইস্যুতে কত আসবে? 70,000 আসবে। তো 70,000কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 7 লক্ষ। 7 লক্ষ, একটা শূন্য হবে, একটা শূন্য দিয়ে দিই, আর একটা শূন্য হবে, এটা তো একটা শূন্য দাও, এখানে একটা শূন্য দাও, 5টা শূন্য লক্ষ হলে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি ঘটনা ঘটলো আমাদের? তাহলে প্রতিটি মূল্যে 70,000 শেয়ারকে যদি 10 টাকা দিয়ে গুণ করা যায় তারপরে পাবো 7 লক্ষ। এটা আমরা ক্লোজ করে দিলাম। দেখো 2 ডাড়ি দিয়েছি। কেন 2 ডাড়ি দিয়েছি? এটা আমরা হিসাবে আনবো না। এই কারণে আনবো না, কারণ অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন আমাদের হিসাবে আসবে না। কথাটা মনে থাকবে? প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করো, অনুমোদিত মূলধন এবং ইস্যুকৃত মূলধন কিন্তু আমরা হিসাবে নিয়ে আসবো না। এবার আসো প্রতিটি বিলিখিত ও আদায়কৃত মূলধন। যেহেতু আমরা বিলি করছি কত? 70,000 শেয়ার, যেটা ইস্যু করছি 70,000 শেয়ারে তো আমরা বিলি করছি, 70,000 শেয়ারে আমরা বিলি করছি। তাহলে 70,000 যদি বিলি করি তাহলে 70,000 গুণ 10 টাকা দিলে হবে 7 লক্ষ। এই যে 7 লক্ষ লিখলাম, এটা দেখো আমরা নিচে নামাই নিছি, এটা তো আমরা 2 ডাড়ি দিই নেই, এটা আমরা নিচে নামাই নিছি। এখানে হলে 7 লক্ষ নামাইলে নিচে, এটা আমরা এটাকে 2 ডাড়ি বলা হবে নিচে। এই যে এটা একটা ডাড়ি ধরছি আমি, এই 2 ডাড়ি দিলাম, 2 ডাড়ি। তাহলে এখানে হলো দেখো 70,000 কে আমরা গুণ দিলাম 10 দিয়ে, তাহলে হলো আমাদের 7 লক্ষ। এই 7 লক্ষ আর এই 7 লক্ষ দেখো খেয়াল করো, এখানে 70,000 নামলো, এখানে 70,000 নামলো। এটা হলো আমাদের অঙ্কের ব্যালেন্স। এইটা মিলবে, এটা মিলবে, এই দুইটা দেখো একই রকম হয়ে গেছে। এই দুটো মিলে দেবো আমরা। এখানে 70,000 আরও ছিল, কিন্তু সেই 70,000 আমরা গুণ করি নাই। দেখো এই 70,000 আমরা এই 70,000 হিসেবে নেই, এইটা নিলাম, কারণ এখানে বলা আছে ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন কখনো হিসাবে আসবে না, তার জন্য 2 ডাড়ি দেওয়া হয়েছে। আমরা যখন আসবে আমাদের কি লিখবো? আমরা আদায়কৃত লিখবো। এই কথাটা খুব মনে করে সেবে, যখনই আমরা আদায়কৃত লিখবো, এই যে কি লিখছি আদায়কৃত, সেটা হিসাবে আসবে সেই টাকাটা শুধু, বাকিগুলো এগুলো একটাও হিসাবে আসবে না। আদায়কৃত তাহলে এখানে হতে কত? 7 লক্ষ, এখানে 7 লক্ষ, দুই দিকে দেখো সমান হয়ে গেছে। এই অঙ্কটাই হচ্ছে আজকে আমাদের সমহারের অঙ্ক। সমহারের অঙ্ক এই কারণে উল্লেখ করে দেওয়া আছে। এটা আমরা এই জিনিসটা খেয়াল করবো যে এখানে জাবেদা এবং আর্থিক অবস্থা বিভিন্ন তৈরি করছে। আমাদের ব্যাংক হিসেবের খতিয়ানটা আমরা প্রথম পত্রে শিখেছি। ব্যাংক হিসেবের খতিয়ান আমার ইচ্ছা করলে ডেবিট দিকের ব্যাংক, ক্রেডিট দিকের ব্যাংক বিয়োগ করে আমরা এটা করতো। এখানে আমাদের খতে অনেক সময় ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক হিসাবটা চাইতে পারে। ঠিক আছে, আমরা অনেক অঙ্ক আছে, আজকে দিই নেই, আমি প্রথম অঙ্ক যেহেতু। তো এই সূত্রের আলোকে যে আমরা সমহারে অঙ্কটা দেখছি, সেই সূত্রের আলোকে আমি আজকে অঙ্কটা দিয়েছি। এটা একটা কিসের অঙ্ক? সমহারের অঙ্ক। এই সমহারের অঙ্ক যে আমাদের খুব একটা পরীক্ষায় বেশি আসে না, তারপর আমরা আজকে সমহারের অঙ্ক করলাম। এই অঙ্কটা তোমরা বাসায় বইয়ের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো খুলে দেখলে তোমরা বুঝতে পারবে যে সমহারের অঙ্ক কিভাবে করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সমহারের অঙ্কের মাধ্যমে এই ভিডিও ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে অধিকারের অঙ্ক আলোচনা করব, সেই আশাবাদ ব্যক্ত করে মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সবারই সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।